বহুদিন ধরে ঝুমা অপার সঙ্গে রান্না করে হাতে হাত মেলানো হয় না। আজ হঠাৎ ইচ্ছে হলো এক কাপ চা বানাবার, যা নিজের জন্যে না কারো জন্য। যিনি প্রতিদিন মাগরিবের নামাজ শেষে আদা চা খেয়ে তারপর ঘরে যান, সাজ্জাদ রেজা চার কেটলিতে আদা কুচি দিয়ে নাড়তে নাড়তে একরকম অস্থির লাগছিল। একটা ভয়, একটা সংকোচ, একটা টান, যেটা না রক্তের না সম্পূর্ণ দূরত্বের। চায়ের ট্রে হাতে করে সে পা রাখে বারান্দায়। সাদা পাঞ্জাবি পরা সাজ্জাদ রেজা নামাজ শেষে নরম কাঠের চেয়ারে বসে আছেন। সামনে খোলা বারান্দা, নিঃশব্দ সন্ধ্যায় তার মুখটাই এক ধরনের, যেন অভ্যস্ত হয়ে গেছেন একাকিত্বে। বিন্দু ধীরে কাছে গিয়ে ট্রেটা বাড়িয়ে দেয়। চা এনেছি। আদা চা আপনি পছন্দ করেন, তাই ভেবেছিলাম। সাজ্জাদ রেজা চমকে তাকালেন, যেন বহুদিন পরে এই স্বরের প্রতীক্ষা ফুরালো আজ। মেয়েটা এখন আর আগের মতো মন খুলে কথা বলে না। শেখ বাড়িতে তার হাসির সুর আর শোনা যায় না। নিঃশব্দ আর সংবরণে ঢাকা পড়ে আছে তার সারল্য। ভদ্রলোক জানেন অর্ণই সেই কারণ যার জন্য বিন্দু নিজেকে এভাবে গুটিয়ে নিয়েছে। তিনি স্নেহের গলায় বললেন, আম্মুর মনে আছে আমার কথা? বিন্দু চোখ নামিয়ে ফেলে, অপরাধ বোধ জেগে ওঠে। সাজ্জাদ রেজা কাপে চুমুক দেন, একটা দীর্ঘ নিস্তব্ধতা। তারপর খুব আস্তে করে বলল, আপনার হাসিটা সন্ধ্যাবেলায় এক কাপ চায়ের মতোই অভ্যেসে জড়িয়ে গিয়েছিল। হঠাৎ করে সেটা হারিয়ে যাওয়াটা চোখে লাগে খুব। বিন্দু এবারও কিছু বলতে পারল না। ভদ্রলোক নম্র গলায় বললেন, বসুন আম্মু। বিন্দু চুপচাপ সামনের চেয়ারে বসে। সাজ্জাদ রেজা ফের বলে, অনেক রাতেই চলে গিয়েছিল নাকি সকালে গিয়েছে? বিন্দু থমকে যায়। সাজ্জাদ রেজার কথায় বুকের ভিতর কেমন ধক করে ওঠে তার। অর্ণ এসেছিল, তিনি জানেন মেয়েটির ঠোঁট কাঁপে। চোখ নামিয়ে ফেলে মাটির দিকে। কি বলবে সে, কিভাবে মুখ তুলবে? ইস, কি লজ্জা! এমনিতেই গত রাতের অর্ণর আচরণ, সেই চোখে চোখ রাখা, সেই চুপচাপ স্পর্শ মুহূর্তগুলো এখনো বুক ধুকপুক করছে বিন্দুর। অভিমান, লজ্জা আর অজানা এক ব্যাকুলতা মিশে আছে তার শ্বাসে। তার উপর যদি এখন সবাই জেনে যায় যে রাতে অর্ণর সাথেই ছিল, মাটিতে মিশে যাবে সে লজ্জায়। ততক্ষণে চুপচাপ পেছনে এসে দাঁড়িয়েছে রুহি আর মীরা। মীরা এক পলক তাকায় বিন্দুর দিকে। লজ্জায় রাঙা হয়ে থাকে মুখটাই জড়ানো একরাশ অপ্রস্তুত কোমলতা। মায়ের হৃদয়ে ঠিক সেই জায়গাটুকু কেঁপে ওঠে। গত রাত অর্ণ ছিল এখানে। আর কিছু জানার বাকি রইল না তার। চুপিসারে যেন নিজের কাছেই অপরাধী। সাজ্জাদ রেজার কথা কানে যায় রুহির। ভ্রু কুচকে অবাক হয়ে বলে ওঠে, কেন, ভাইয়া এসেছিল নাকি? সাজ্জাদ রেজা নীরব রইলেন। শুধু গতকাল নয়, 3 দিন ধরে সে টের পাচ্ছে অর্ণব গভীর রাতে বাসায় আসে। সে বিষয়টি বুঝেও না বোঝার ভান করে। তাদের স্বামী স্ত্রীর ব্যাপার তারাই বুঝবে। তিনি মেয়ের কথায় উত্তর না দিয়ে অবশেষে তিনি গম্ভীর গলায় বলেন, আমরা কি খুব খারাপ আম্মু? একেবারেই ক্ষমার অযোগ্য? বিন্দু চমকে উঠে মাথা তোলে। ছি ছি, এসব আপনি কি বলছেন? সারাদিন মাঠে ময়দানে পরিশ্রম করে ঘুম খাওয়া ভুলে আমার ছেলে সেই দূরের জাফলং থেকে ছুটে আসে, এই 6-7 ঘন্টার দীর্ঘ পথ পাড়ি দেয় কেবল আপনার জন্য। আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই সে। তাকে কি এভাবে ফেলে রাখা যায় বলুন তো? এমন কাউকে কি অস্বীকার করা যায় যে আপনার জন্য পুরোটা জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে? তড়িঘড়ি করে বলে। সাজ্জাদ রেজার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, ছিল না অনুরোধও, যেন এক গহীন বিষাদের মতো, শুধু একটি পিতার আরতি। বিন্দু পুনরায় চমকে উঠল। অর্ণ প্রতিদিন এই বিপদ সংকুল পথ পাড়ি দিয়ে আসে তার জন্য। বিন্দুর মুখের অবাধ্য অঙ্গগুলি আর স্থির রইল না। সে জানতো অর্ণ আসতো, কিন্তু প্রতিদিন এই দুর্ভেদ্য রুটিনের ভেতর থেকেও হঠাৎ কোথায় যেন একটা খারাপ লাগা চেপে বসে বুকের উপর। চোখের কোণ গরম হয়ে ওঠে। কেন জানি বুকের ভিতরটা অদ্ভুত ভাবে কাঁপে। অর্ণ, যার মুখে সবসময় রাগ, ধমক, কঠোরতা, এক প্রকার দখলদারিত্ব, তবু এতদিন ধরে বিন্দু তার চোখ এড়িয়ে গেছে, অস্বীকার করে এসেছে। নিজেকে শাসন করেছে শুধুই আত্মরক্ষার জন্য। অথচ আজ সাজ্জাদ রেজার কথায় মনে হলো সে নিজেই কি একটু বেশি কঠোর হয়ে পড়েনি? তার বুকের গভীরে কিছু একটা কেঁপে ওঠে।
ভেতরটা হঠাৎ করে শূন্য শূন্য লাগে। না, সে অর্ণকে ক্ষমা করেনি, কিন্তু এই অজানা অস্থিরতা, বুকের ভিতরে টান, চোখের কোণে জমে থাকা জল, এগুলো কি অভিমান, অনুশোচনা? বিন্দু জানে না। সে শুধু জানে এখন অর্ণের মুখটা মনে পড়ছে, ক্লান্ত ধূসর চোখে তাকিয়ে আছে তার দিকে। বিন্দু নিজের অস্থিরতা উপেক্ষা করে কাঁপা কাঁপা গলায় বলল, আপনার ছেলে যা করেছে সেটা কি ক্ষমার যোগ্য? সে তো অন্যায় করেনি, পাপ করেছে। সাজ্জাদ রেজা এবার হেসে ফেলেন একটু, গলায় কেমন এক অপার্থিব প্রশ্রয়। ও আপনাকে জোর করে বিয়ে করেছে, সেটা ভুল, কিন্তু পাপ করেনি আম্মু। রুহি অবাক হয়ে বলে, এটা তুমি কি বলেছো পাপা? এই সম্পর্কই তো ভুল। ওরা সৎ ভাই বোন, এটা হারাম। তাহলে ভাইয়া আমার ফুলের সাথে অন্যায় করেনি কি করে? সাজ্জাদ রেজা নীরবতা ভেঙে ধীরে ধীরে বলেন, না মামুনি, এটা হারাম নয়। তুমি না জেনে এমন কিছু বলছো যা শরীয়তের চোখে সত্য নয়। বিন্দু চমকে ওঠে। মানে? সাজ্জাদ রেজা কোমল কণ্ঠে, দৃঢ় কণ্ঠে, অর্ণ আমার আগের স্ত্রীর সন্তান, আর বিন্দু মীরার আগের ঘরের মেয়ে। তারা কখনো একসাথে বড় হয়নি, এমনকি একসাথে নিচেও বড় সময় কাটায়নি। তাদের মাঝে কোনো রক্তের সম্পর্ক নেই, শুধু একটা সামাজিক পরিচয় আছে, যেটা পরিস্থিতি সৃষ্টি করেছে, সম্পর্ক নয়। তাই সমাজ যা ভাবে ভাবুক, আমি তো অন্তত জানি এই সম্পর্কটায় কোনো নিষেধ নেই, কোনো অস্বাভাবিকতা নেই। রুহি চুপচাপ শুনছিল, এবার সে বলল, তাহলে ওরা সৎ ভাই বোন হলেও তো সমাজ। মীরা চোখের কোণে জল। তিনি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন, মেয়ে সারা জীবন তার কাছে চোখের সামনে থাকবে, এর চাইতে শান্তির আর কি আছে? অর্ণকে জামাই হিসেবে না মানলেও বিয়েটা তিনি মেনে নিয়েছেন। সে এবার আত্মবিশ্বাসী গলায় বলল, সমাজ যদি অজ্ঞ হয় তাহলে সেটা আমাদের অপরাধ নয়। ইসলাম যেখানে স্পষ্ট করে দিয়েছে যাদের মাঝে রক্ত বা দুধের সম্পর্ক নেই তারা মাহরাম নয়, আর মাহরাম নয় মানেই বিয়ে বৈধ। বিন্দু ফিসফিস করে বলল। তাহলে এই বিয়ে পাপ নয়? সাজ্জাদ রেজা হাদিস থেকে উল্লেখ করে বললেন। তিনি আরো যোগ করলেন, দেখো, শরীয়তের সম্পর্ক নির্ধারিত হয় রক্ত ও দুধের মাধ্যমে। সৎ ভাই বোনের কোনো নাম নেই সেখানে। যদি দুধের সম্পর্ক না থাকে তাহলে তারা একে অপরের জন্য বৈধ। এই কথাগুলো যেন নিঃশব্দে কেঁপে কেঁপে পৌঁছে গেল বিন্দুর বুকের গভীরে। কতদিন ধরে বুকের ভিতর যে একটা অজানা পাপবোধ জমেছিল, এক অদৃশ্য গ্লানি, এক অস্থির ভয়, সবকিছু যেন আচমকা হওয়ায় উড়ে গেল। বুকটা হালকা হয়ে গেল। একটুখানি নিঃশ্বাস ফেলতেই যেন বুক থেকে পাথর নেমে গেল। সে অবাক চোখে তাকিয়ে রইল সাজ্জাদ রোজার দিকে। এই মানুষটা কখনো তাকে জোর করেনি, কেবল বোঝানোর চেষ্টা করেছে। আজ সেই বোঝানোটা যেন অন্তর থেকে স্পর্শ করলো তাকে। হয়তো তার মন এখনো দ্বিধাগ্রস্ত, আঘাতে জর্জরিত, কিন্তু এতদিনের এক অমোঘ গ্লানি যেটাকে সে গোপনে বয়ে বেড়াচ্ছিল, সেই নিষিদ্ধ শব্দটার ভার আজ সেটা কেটে গেল। বিন্দু খুব আস্তে করে চোখ বন্ধ করলো। মনে হলো বহুদিন পরে সে সত্যিই একটু নিঃশ্বাস নিতে পারলো। শুক্রবার সকালে ঘুম একটু দেরিতে ভাঙে, কিন্তু মায়ের হাঁক ডাকে অবশেষে উঠতেই হয়। বারান্দায় রোদ এসে পড়ে। পাশের বাড়ি থেকে ভেসে আসে মসজিদের বাইকের আওয়াজ, তিলওয়াত আর জুমার নামাজের তাগিদ। বাবা পাঞ্জাবি পরে নামাজে যান, মা তাড়াহুড়ো করে খিচুড়ি রাঁধেন। ভাই এখনো ঘুমুচ্ছে, আর বোন মোবাইলে চোখ বুজে আছে। এভাবেই শুক্রবার আসে, একটুখানি বিরতি নিয়ে জীবনের ক্লান্তির মাঝে। লিভিং রুমে বসে খবরের কাগজ নিয়ে বসেছে সাজ্জাদ রেজা। মীরা আর ঝুমা রান্নাঘরে। বিন্দু এক কাপ চা নিয়ে সাজ্জাদ রেজার কাছে গিয়ে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, আপনার চা। ভদ্রলোক চায়ের কাপ হাতে নিয়ে হেসে বললেন, এখনো এত দ্বিধা কেন আম্মু? আগে হয়তো কিছুই স্বীকার করেননি, বাবা হিসেবে মেনে নিতে পারেননি, আমিও জোর করিনি, কিন্তু এখন তো সম্পর্কটা বদলে গেছে। আজ এই ঘরের ছেলের বউয়ের মুখে বাবা ডাক শোনার জন্য বুকটা কেমন করে ওঠে। আমি কি সেটা শুনতে পারি না আম্মু? বাবা চমকালো বিন্দু। বিন্দু মাথা নিচু করে থাকে। কথাগুলো শুনে যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেছে সে। ঠোঁট দুটো একবার নড়ে ওঠে কিছু বলার জন্য, কিন্তু শব্দ বের হয় না। সাজ্জাদ রেজা পুনরায় বলে, এখন থেকে আপনি আমাকে বাবা বলে ডাকবেন আম্মু। আমি চাই
আমার পুত্রবধূর মুখে বাবা ডাকটি একদিন ঠিকমতো শুনি। আপনার মুখে সেই ডাকে আমার অসম্পূর্ণ কিছু যেন পূর্ণতা পায়। আশা করি আপনি আমাকে সে সুখ থেকে বঞ্চিত করবেন না। সাজ্জাদ রেজা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলেন। চোখে মুখে একরাশ স্নেহ আর অমলিন অপেক্ষায় ছায়া, তার কণ্ঠের গভীরতা যেন মুহূর্তটাকে আরো ভারী করে তোলে। ঠিক তখনই হঠাৎ টিংটাং করে কলিং বেলের শব্দ ছেয়ে যায় ঘরের নীরবতাকে। বিন্দু একটু নড়ে চড়ে ওঠে, এগিয়ে যায় দরজার দিকে, ধীরে ধীরে খুলে দেয় দরজা। দরজা খুলতেই পর মুহূর্তেই চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে যায়। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে অর্ণ, চোখে মুখে প্রচন্ড গম্ভীরতা, ঠোঁট শক্ত করে চেপে রাখা। তার পাশে সাদি বাহুতে মোটা ব্যান্ডেজ বাঁধা, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে মারিত, চোখে মুখে চিন্তার ছায়া। বিন্দু হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কথা হারিয়ে ফেলে। এই আগমনের অর্থ বুঝে ওঠার আগেই তার হৃদয় জুড়ে বয়ে যায় এক অজানা আশঙ্কার স্রোত। অর্ণ সাদিকে হাতে ধরে বিন্দুর পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। রুহি কেবল মাত্র সিঁড়ি বেয়ে নেমে দাঁড়িয়েছে। হঠাৎ সাদির এই অবস্থা দেখে থমকায়। সে ছুটে যায়, অস্থির গলায় বলে, কি কি হয়েছে ওনার? সাজ্জাদ, রেজা, মীরা সবাই ততক্ষণে একত্রিত হয়েছে। সাজ্জাদ রেজাও জিজ্ঞেস করলেন, কি হয়েছে সাদির? অর্ণ সিঁড়ি বেয়ে সাদিকে নিয়ে উঠতে উঠতে চোখে মুখে অদ্ভুত গাম্ভীর্য নিয়ে বলে, ভয়ের কিছু নেই, সামান্য ইনজুরি হয়েছে, শরীরটা একটু উইক, তাই রেস্টের জন্য এখানে নিয়ে এসেছি। অর্ণর পেছনে পেছনে সবাই চলে যায় রুমের দিকে। সাদি ধীরে ধীরে বিছানায় বসে। মারিত পাশে দাঁড়িয়ে থাকে সহানুভূতির দৃষ্টিতে। কিছুক্ষণের মধ্যেই ফ্যামিলি ডাক্তার এসে সাদির প্রাথমিক চিকিৎসা করে যায়, একটু ব্যান্ডেজ ঠিক করে ওষুধপত্র লিখে দিয়ে বলে। ঘর জুড়ে যেন হালকা প্রশান্তির ছায়া নামে, কিন্তু অর্ণর মুখে সেই এক চিরচেনা নির্লিপ্ততা। দরজার দিকে পা বাড়াতে বাড়াতে থেমে দাঁড়ায় সে, চোখ না তুলে গম্ভীর গলায় বলে। রুমে আসো চড়ুই। ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকা বিন্দু মুহূর্তেই চমকে ওঠে। চারপাশের সবার চোখে যেন একসঙ্গে ঘুরে আসে তার দিকে। মুখটা লাল হয়ে যায়, কপাল থেকে গাল অবধি ছড়িয়ে পড়ে অস্বস্তি। এক হাতে ওড়না আরো শক্ত করে বুকের কাছে টেনে ধরে লজ্জায় মাথা নিচু করে ফেলে। চোখ তুলে একবার অর্ণর দিকে তাকাতে গিয়েও আর পারে না। তবু মন বলছে এই ডাকের মধ্যে যেন একটা দাবি আছে, এক রাশ অধিকার। বিন্দু হাঁসফাঁস করে দাঁড়িয়ে। মীরা মেয়ের অবস্থা দেখে থমথমে গলায় বলে, অর্ণ ডাকছে, যাও, নয়তো আবার রেগে যাবে। বিন্দু আনত মাথায় পিলপিল পায়ে বেরিয়ে গেল। পিছু পিছু সবাই বেরিয়ে গেলেও রুহি ঠায় দাঁড়িয়ে রইল। সাদির এই অবস্থা দেখে তার বুকের ভিতর কেমন চিনচিনে ব্যথা অনুভব করে। কেন হচ্ছে এমন? বাইরে বৃষ্টির টিপ টিপ শব্দ, আকাশ অন্ধকার করে এসেছে। ঘরের ভেতর নরম আলো। সাদি আধশোয়া অবস্থায় খাটে, বা হাতটা ব্যান্ডেজ করা, চোখের নিচে ক্লান্তির ছাপ। রুহি চুপচাপ দাঁড়িয়ে, দরজার গা ঘেঁষে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখ যেন এক একটা আটকে রাখা ঝড়। সাদি এক মুহূর্তের জন্য চোখ মেলে তাকায় তার দিকে, হালকা হাসে। সাদির চোখ বন্ধ করতে করতে কাতর সুরে বলল, অত দূরে দাঁড়িয়েছিস কেন হাঁপানো রোগী? দুঃখ পাস নে? একবার একটু ছুঁয়ে দেখার ইচ্ছা হয়নি নাকি আমি মরলে তোর নিলুপ্ত থাকবে? সাদির এমন কাতর সুর শুনে চমকে উঠল রুহি। রুহি চোখ নিচু করে, ভেতরের ঢেউ যেন তার শরীর জুড়ে ঘোরাতে চায়। মেয়েটি কিছু একটা বলতে গিয়েও থেমে যায়, গলায় যেন কিছু একটা দলা পাকিয়েছে। সাদি চোখ বন্ধ করেই ফের বলে, কাছে আয়। রুহি পিলপিল পায়ে এগিয়ে গেল সাদির কাছে, ঠান্ডা কিন্তু অস্থির কণ্ঠে বলে, আপনি ঠিক আছেন সাদ ভাই? ভাই ডাকছিস আবার ঠিক থাকার কথা বলছিস? কেমন হাস্যকর না? রুহি চমকে তাকায় তার দিকে। সাদির চোখে প্রশান্তি নেই, বরং সেখানে এক গভীর চেনা ভরসা, যেটা রুহি এড়িয়ে চলে বহুদিন ধরে। মাথা নিচু করে আছিস কেন? আমাকে অবস্থা দেখে কষ্ট পাচ্ছিস? রুহি না বোধক মাথা দোলাতে লাগলো। সাদি আহত হাসি হাসে, ফিসফিসিয়ে বলে, মিথ্যে বলছিস তুই হাঁপানো রোগী। রুহি প্রতিবাদ করলো না। সাদি ফের বলল,
তুই আমার মুখ দেখে যতটা কঠিন হোস, তোর ভেতর আমি ঠিক শুনি, আমি শুনতে পাই তোকে। তুই কষ্ট পাচ্ছিস, অস্থির হচ্ছিস। রুহির ঠোঁট থরথর করে কাঁপে। সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে ফেলে, তারপর অনেকটা চেষ্টা করে বলে। মিথ্যে কথা বলছেন সাদ ভাই, আমার কিছু হচ্ছে না। সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে ফেলে, তারপর অনেকটা চেষ্টা করে বলে। সাদি চুপ করে থাকে কিছুক্ষণ। বাতাসে কেবল ঘড়ির টিকটিক শব্দ আর দূরে মেঘের গর্জন। তারপর আস্তে আস্তে হাত বাড়াই রুহির দিকে, আবার থেমে যায় মাঝপথে। শুধু ধীর গলায় বলল, তুই আমার পাশে না থাকলে আমার যন্ত্রণার সঙ্গে তোর নিঃশব্দ কান্না জুড়ে আছে। এই ছোটটুকু যদি তুই দিস, আমি বেঁচে যাব। রুহির চোখ ভিজে যায়। সে হাত ধরে না, কিন্তু কয়েক মুহূর্তের জন্য নিজের আঙ্গুল ছুঁয়ে দেয় সাদির হাতের পাশে ক্ষত স্থানে। ঠিক ছুঁয়ে নয়, যেন একটা ঘোরের মতো অনুভব রেখে দেয় গায়ে, তারপর সরে যায়। তার খুব কান্না পাচ্ছে। রুহি কান্না গোপন করে, গলা শক্ত করে বলে, বিশ্রাম নিন, এই নাটক সংলাপ এসব এখন নয়। সে দ্রুত পেছন ফিরেই বেরিয়ে যায়। নেত্রমণি হতে এক ফোঁটা অশ্রু পড়ে যায়। সে কাউকে কখনো দেখাতে চায়নি। ঘরে আবার নিস্তব্ধতা। সাদি চোখ বন্ধ করে ফেলে, ঠোঁটে অদ্ভুত এক অর্ধেক হাসি। যেই না বলা ভালোবাসাই সব, যেন সেই না বলা ভালোবাসার তাপটুকু নিয়েই সে আজ বেঁচে রইল। বিন্দু অর্ণর রুমের দরজার সামনে দাঁড়িয়ে হাঁসফাঁস করে। বুকের ভিতর অজানা উত্তেজনায় হৃদস্পন্দন যেন তাল হারিয়ে ফেলেছে। অর্ণর আদেশ অমান্য করার সাহস তার নেই, কিন্তু সেই রুমে ঢুকবে কিভাবে? সেই সাহস আছে? 5 পা পথ, অথচ মনে হচ্ছে যেন শত যোজন দূরত্ব। হাতটা একবার দরজায় চৌকাঠো তো আবার বুকের উপর। এক প্রকার ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে। নিজের অস্তিত্বই যেন আজ অচেনা। কল্পনা আর আশঙ্কার মাঝে দাঁড়িয়ে বিন্দুর শরীরটা কেঁপে ওঠে অর্ণর গম্ভীর কণ্ঠে। ভেতরে আসবি নাকি আমি আসবো? শব্দগুলো স্পষ্ট, ঠান্ডা, অথচ শিরদাঁড়ায় শীতল স্রোতের মতো বয়ে যায়। বিন্দুর গায়ে কাঁটা দিয়ে ওঠে। মেয়েটি দুরু দুরু বুকে ভিড়িয়ে রাখা দরজাখানা ঠেলে ধীর পায়ে যেন নিজের ছায়াকেও টেনে নিয়ে যায়। দরজার কপাট ঠেলে রুমের ভিতরে প্রবেশ করে। অর্ণ তখন ড্রেসিং টেবিলের সামনে ব্যস্ত হাতে কবজি থেকে ঘড়ি খুলছে। মুখ আয়নার দিকে, তবু আয়নার প্রতিবিম্বে তার তীক্ষ্ণ চোখ ঠিক বিন্দুর গায়ে স্থির। আসার পথে ঘুমিয়ে পড়েছিলি? গলা গম্ভীর, চোখ ধরালো। বিন্দু মাথা নিচু করে থাকে। উত্তর দেওয়ার সাহস পায় না। ঠোঁট জোড়া কেবলই কেঁপে ওঠে। অর্ণ গলার টাওয়াল ঝুলিয়ে গম্ভীর গলায় ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলে ওঠে, এসে যেন রুমেই দেখতে পাই। শব্দের ভেতর আদেশ আছে, অদৃশ্য শাসন আছে, আছে ভয়াবহ এক দমন। বিন্দুর কাঁধ ঝিমঝিম করে, হৃৎপিণ্ডের কাঁপুনি হাড় গিলে যায়। কোথাও যেতে চাইলেও সাহস হয় না। এই রুম ছেড়ে যাবার সাহস তার কাছে বিলাসিতা। সে চুপচাপ এগিয়ে এসে সোফার এক কোণে বসে পড়ে। নিঃশব্দ নিঃশ্বাসের শব্দটুকুও যেন লুকিয়ে রাখতে চায়। তার সাহসে কুলায়নি অর্ণর কথার অবাধ্য হওয়ার। ভয়ে জড়সড় হয়ে সোফার এক কোণে চুপসে বসে রইল। বেশ কিছুক্ষণ পরে ওয়াশরুমের দরজা খুলে গেলে হালকা বাষ্প মেশানো গন্ধে রুমটা ভরে ওঠে। বিন্দু না চাইতেও তাকালো সেদিকে। অর্ণ বেরিয়ে এসেছে। পরনে কালো ট্রাউজার, কালো টি শার্ট, ভেজা চুল, টাওয়াল গলায়, গায়ে ছেঁড়া ছেঁড়া পানির দাগ, আর শরীরে সেই পরিচিত সামরিক দৃঢ়তা। তার প্রতিটি চলনেই যেন চাপা গর্জনের মিশেল। বিন্দু চোখ ফিরিয়ে নেয় আর তাকায় না। তবু অর্ণর প্রতিটি ধাপ তার ভেতরে ধ্বনি তোলে। অর্ণ এগিয়ে আসে। বিন্দুর সামনে গিয়ে দাঁড়াতেই বিন্দু ভয়ে উঠে দাঁড়ায়। তার মুখ কেঁপে ওঠে, পা যেন কাঁপছে। অর্ণ কিছু বলে না, শুধু ধীরে ধীরে এগিয়ে এসে সোফায় বসে। তারপর মাথা নামিয়ে বসা অবস্থায় দুহাতে বিন্দুর কোমর পেঁচিয়ে মেয়েটির পেটের কাছে মুখ গুজে দেয়। নিঃশ্বাসের গরম বাতাস বিন্দুর পেট ছুঁয়ে যায়। থমকায় বিন্দু। মেয়েটার কাঁধ আরেকটু ঝিমিয়ে পড়ে। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, তারপর খুব আস্তে অর্ণ বলে ওঠে, তোর হাত কই চড়ুই? মাথাটা মুছে দে। স্বরটা আগের মতো গম্ভীর নয়, কিন্তু ভেতরটা তবুও কাঁপিয়ে দেয়। বিন্দু জানে না এটা আদেশ, অনুরোধ নাকি অন্য কিছু। শুধু জানে এই পুরুষটির সামনে দাঁড়ানো মানে নিজেকে সমর্পণ করা।
তবু খুব ধীরে আতঙ্কিত হাতে সে তোয়ালেটা ধরে। তোয়ালে ধরে ঠিকই, কিন্তু বিন্দুর হাত অর্ণর মাথা পর্যন্ত পৌঁছয় না। অর্ণ তখনও দুহাতে বিন্দুর কোমর পেঁচিয়ে মাথাটা ডুবিয়ে রেখেছে বিন্দুর পেটে। এতেই যেন থমকে আছে বিন্দুর হৃৎপিণ্ড। গতকাল থেকে বিন্দু একটা জিনিস খেয়াল করেছে, অর্ণর এই স্পর্শ, এই কাছে আসার দাবিদারে বিন্দুর বুকের ভেতর অদ্ভুত অনুভূতি প্রকাশ পাচ্ছে। বিষয়টা আশ্চর্যের না, যেখানে অর্ণর স্পর্শে তার গা গুলিয়ে আসার কথা, ঘৃণা লাগার কথা, সেখানে কেমন শিরশিরে অনুভূতি হচ্ছে। কিন্তু কেন কেন সে অর্ণর স্পর্শে লজ্জায় মিইয়ে যায়? এই স্পর্শ, এই অধিকার পবিত্র, তাই কি? বিন্দুকে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে অর্ণ বিরক্ত হয়। মেয়েটির শরীরের ক্ষীণ কম্পন সে স্পষ্ট অনুভব করছে। অর্ণ মুখ ডুবিয়ে রাখা অবস্থায় গম্ভীর ঠান্ডা গলায় শুধালো, কাঁপছো কেন? কিছু করেছি আমি? বলেছি কিছু? বিন্দু নিঃশ্বাস চেপে বহু কষ্টে কাঁপা কাঁপা গলায় বলল, অস্বস্তি লাগছে, একটু সরুন। লাগুক। লাগুক মানে কি? সে ছাড়বে না? অর্ণর এমন বাক্যে হতবাক হলো বিন্দু। তার অস্বস্তি হচ্ছে জেনেও এই লোকটা সরবে না। কি আশ্চর্য! বিন্দুর কল্পনা জল্পনার মাঝে অর্ণ পুনরায় গম্ভীর স্বরে বলল, খাম্বার মতোই দাঁড়িয়ে থাকবি ডিসাইড করেছিস? বিন্দু থতমত খেয়ে যায়। বিন্দু খুব ধীরে ধীরে কাপা হাতে তোয়ালেটা তুলে রাখে অর্ণর ভেজা চুলে। অর্ণর কণ্ঠস্বরে কি যেন একটা ছিল, বরাবরের মতো এতে ভীত হয়ে পড়ে সে। বিন্দু কাপা কাপা হাত চুলের ভাঁজে রাখতেই কেমন যেন একটা দমকা হাওয়া বয়ে গেল বিন্দুর বক্ষ পিঞ্জরে। সে আলতো চেপে চেপে অর্ণর চুল মুছিয়ে দিতে লাগলো। নাজুক হাত দুটো কাঁপছে সমান তালে। অর্ণ চোখ বন্ধ করে একইভাবে রইল। বিন্দু কম্পিত গলায় বলল, খাবার খাবেন না? এনে দিই। সে খাবার আনবে ঘোড়ার ডিম। সে যে এখান থেকে পালাতে চাইছে। একবার এখান থেকে বেরোতে পারলে সারাদিনে আর অর্ণর মুখ হতো না বেচারি। এখানে দম বন্ধ হয়ে আসছে তার। অর্ণর কাছে থাকা মানেই নিজেকে ভুলে যাওয়া, নিজের উপর থেকে অধিকার হারিয়ে ফেলা। অর্ণ শান্তভাবে বলে ওঠে, খেয়ে এসেছি, এখন ঘুমোবো। এই কথাটা শুনে কলিজায় বুঝি পানি এলো বিন্দুর। বিন্দুর মনে এক ঢেউ বয়ে যায়। মুক্তি, সুযোগ। সে মুখ উজ্জ্বল করে তড়িঘড়ি করে বলল, আচ্ছা আপনি ঘুমান, হ্যাঁ আমি যাই তাহলে। বিন্দুর মস্তিষ্কের চাল ঠিক যেন পুড়ে ফেললো অর্ণ। সে ঠোঁট কামড়ে বাঁকা হাসলো, তারপর দাঁড়িয়ে এক ঝটকায় বিন্দুকে কোলে তুলে নিল। আচমকা শূন্য উঠতেই চমকে উঠল বিন্দু। আতঙ্কিত সুরে বলল, কি করছেন আপনি? নামান, নামিয়ে দিন। বিন্দু ফিসফিসিয়ে উঠে হঠাৎ আতঙ্কিত হয়ে পড়ে। অর্ণ কিছু বলে না, শুধু বিছানার দিকে এগিয়ে যায়। বিন্দুকে নিঃশব্দে শুইয়ে দিয়ে নিজেও পাশে গা এলিয়ে দেয় বিছানায়। হাত বাড়িয়ে বিন্দুকে নিজের দিকে টেনে নেয়। বিন্দু জমে যায়, হতবুদ্ধি হয়ে যায় বিন্দু। ধুকপুক শব্দে বুক কাঁপে তার। কি করছেন আপনি? বিন্দুর কণ্ঠ জড়ানো, শ্বাস ভারী। ভীতু চোখে বড় বড় করে তাকিয়ে আছে অর্ণর দিকে। তার শরীরটা হঠাৎ যেন জমে গেছে। অর্ণ বিন্দুর কানের কাছে মুখ নামিয়ে ক্ষীণ স্বরে বলল, আপাতত কিছু করার মতো মুডে এখন নেই, ঘুমোবো। শব্দগুলো মাটির নিচে বয়ে যাওয়া গুমগুম নদীর মতো ঢুকে পড়ে বিন্দুর মগজে। অর্ণর গলার ঘনতা, শরীরের তাপ আর নিঃশ্বাসের ভার, সবকিছু মিলিয়ে বিন্দুর সমস্ত সত্তা কেঁপে ওঠে। সে জানে না ভয় পাচ্ছে, না অন্য এক রহস্যময় আবেশে তলিয়ে যাচ্ছে। ঠোঁট সহ গোটা তনু মন কাঁপে তার। চোখের পাতা ভারী, তবুও সাহস জোগাড় করে। গলা শুকিয়ে এলেও বলে, তাহলে আমাকে ছেড়ে দিন, আপনি ঘুমান। অর্ণ কোনো প্রত্যুত্তর করলো না। সঙ্গে সঙ্গে কেবল মাথা তুলে বিন্দুর মুখের দিকে তাকায়। সকালের ফকফকা আলোয় বিন্দুর চোখে ধরা পড়ে ভয়, সংকোচ আর এক রাশ না বলা অনুরোধ। অর্ণ ঠোঁটে হালকা এক চিলতে রহস্যময় হাসি ছুঁয়ে যায়। তারপর খুব শান্ত গলায় শীতল নির্দেশে ভরিয়ে দেয় বাক্যগুলো, এই বাড়িতে আমি থাকলে তুই আমার চোখের আড়ালে কোথাও যাবি না। তোর জায়গা আমার রুম, আমার পাশে। তোর ইচ্ছে অনিচ্ছে আমার জন্য জরুরি না। চলুই, আমি ঘুমাবো, তুইও ঘুমাবি আমার পাশেই। যতক্ষণ আমি ঘুমাবো তুই নড়বি না, বুঝেছিস? বিন্দুর বুক থমকে যায়। কি বলে এই লোক? এখন থেকে এক রুমে থাকবে তারা?
শিউরে উঠল বিন্দু। অনেক কিছু বলার থাকলেও চোখ নামিয়ে ফেলল, কোনো জবাব দেয় না। সাহস থাকলে না বলবে। তারপর হঠাৎই অর্ণ এগিয়ে আসে, ধীরে নিঃশব্দে কিন্তু দৃঢ়তা নিয়ে। তার হাতে কোনো জোর নেই, কিন্তু শরীরের ভাষায় স্পষ্ট এই বন্ধন একতরফা নয়, একচেটিয়া। সে নিজের গা এগিয়ে এনে বিন্দুকে জড়িয়ে ধরে, পেছন থেকে পিঠে পিঠ রেখে নয়, বরং একদম সামনাসামনি বুক ঘেঁষে বুক রেখে বিন্দুর কাঁধে হাত রেখে তাকে কাছে টেনে নেয়, যেন বলছে, তুই আমার ছায়ায়, তুই আমার নিঃশ্বাসের পরিসরেই থাকবি। বিন্দুর দেহ জমে যায়, সর্বাঙ্গ আতঙ্কে থরথরিয়ে কাঁপে, চোখের কোণে একটা অদৃশ্য কুয়াশা জমে ওঠে। বিন্দু কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে অর্ণর বুকের থেকে নিজেকে সরাতে চেষ্টা করে, চোখে জলরেখা, কণ্ঠে চাপা কাঁপুনি। আমি এখন ঘুমাবো না, ছাড়ুন আমায়। অর্ণ চোখ না খুলেই ঠোঁটে হালকা হাসি টেনে দেয়, গলা নরম, কিন্তু তাতে যেন এক গভীর টান। ঘুমাতে হবে না বলেই তো তোকে আগলে রাখছি চড়ুই। ভেবেই নিস তুই এখন আমার ছায়ায়। এই ছায়া ছেড়ে যাওয়ার কোনো পথ নেই। তুই আমার অবাধ্য আরো, আর আমি তোর নির্জন রাত। একটুখানি থেমে এসে আরো শান্ত গলায় বলে, এখন ঘুমিয়ে পড় আমার বুকের নিচে। এখানেই তোর ঠিকানা, আর তোর কাজ চুপচাপ আমার আদেশ মানা। বিন্দু মুখখানা ঘুরিয়ে নিতে চায়। অর্ণ বিন্দুর গালে আলতো চাপ প্রয়োগ করে ঘুরিয়ে মুখটা ফের নিজের দিকে টেনে আনে। তার চোখে কঠিন দৃষ্টি, গলায় অদৃশ্য শাসন, অর্ণ চাহনিতে গম্ভীর জেদ। তুই শুধু আমার। এই সত্যটা মুখে না বললেও চলবে, কিন্তু ভুলে গেলে চলবে না। বিন্দু নিঃশ্বাস আটকে আসে, কিন্তু সে প্রতিবাদ করে না, শুধু নিঃশব্দে পড়ে থাকে অর্ণর বুকে, মাথাটা ঠাঁই নেয় তার কাঁধের নিচে। বিন্দুর গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না, তার চোখ খিচে রাখা, চোখের কোণে কিছু চিকচিক করে ওঠে। অর্ণ চোখ বন্ধ করে বিন্দুকে বলিষ্ঠ বুকের মধ্যে জড়িয়ে ধরল, যেন চড়ুই পাখিটাকে ঘুম পাড়িয়ে রাখছে। অর্ণর শরীরের গরম শ্বাস বিন্দুর ঘাড় ছুঁয়ে যায়, সেই স্পর্শে বিন্দুর ভেতরটা হঠাৎ জমে যায়, আবার গলে গলে পড়ে। বিন্দু হাঁসফাঁস করতে শুরু করলো। অর্ণ স্লো ভয়েসে ফিসফিসিয়ে ঘুম ঘুম গলায় শুধালো, বলেছিলাম না নড়াচড়া না করতে? আমি আছি তো ঠিক পাশে। তুই কেবল এখানেই থাক চড়ুই, আমার পাশে, আমার ছায়ায়। আমার স্পর্শে মিশে যা, আমার নিঃশ্বাসে হারিয়ে যা। তোর ভয়, অভিমান, কষ্ট সবকিছু এনে রাখে এই বুকের কাছে। আমি আগলে রাখবো, চোখের পলকে ব্যথা ছুতে দেব না। তুই শুধু চোখ বন্ধ করে ঘুমিয়ে পড় আমার পাশে। এটা কোনো দাবি নয় চড়ুই, এটা আমার অধিকার। তুই আমার এই বুকের গভীরে গাঁথা চিহ্ন হয়ে। অর্ণর ঘুম চড়ানো কণ্ঠস্বর শুনে স্পন্দন থমকে গেল বিন্দুর। চুপটি করে অর্ণর বুকের নিচে শুয়ে থাকে বিন্দু। বিন্দুর চোখের পাতা কাঁপে, নিঃশ্বাস হয় অনিয়মিত, হৃদয়টা ধুকপুক করছে ভয়ে, লজ্জায়, আর সেই অদ্ভুত টানে যেটার নাম সে জানে না। অর্ণর স্পর্শে গা কাটা দেয়, অথচ সে সরতেও পারে না। এ এক অচেনা আবদ্ধতা, যেখানে কোনো দড়ি নেই, তবুও মুক্তি নেই। বিন্দুর মসৃণ গালজোড়া ধীরে গরম হয়ে ওঠে, বুকের ভেতরটা গুলিয়ে ওঠে কেমন যেন, শরীরটা জমে যায়, কিন্তু মনটা কেমন হালকা হয়ে ঘুরপাক খাচ্ছে এক অজানা বৃত্তে। সে জানে না এই নিঃশব্দে শুয়ে থাকাটা একরকম সম্মতি কিনা, নাকি একরাশ অসহায়তা। তবে এটুকু বোঝে, এখন সে অর্ণর পাশে, অর্ণর ছায়ায়, আর সেই ছায়া থেকে বের হওয়ার মতো সাহস এই মুহূর্তে তার নেই। বিন্দু নিঃশব্দে অর্ণর বুক থেকে মুখ তুলল, স্লো মোশনের মতো ধীরে ধীরে তাকালো অর্ণর মুখের দিকে। অর্ণর চোখ বন্ধ, ঘুমিয়ে পড়েছে কিনা বোঝা যাচ্ছে না, তবে তার মুখটা অদ্ভুত রকম শান্ত। তবুও সেই শান্ত মুখে একটা গম্ভীর ছায়া লেগে আছে, যেন ঘুমের মধ্যেও কোনো দায়িত্বের ভার বহন করছে সে। বিন্দু লক্ষ্য করলো অর্ণর বুক উঠে নামছে ঘন ঘন, শ্বাস প্রশ্বাসের ছন্দটা একটু দ্রুত, মনে হচ্ছে অনেক ক্লান্ত, হয়তো রাতে এক ফোঁটা ঘুমানোর সুযোগ মেলেনি তার। তখন শুনেছিল তো, কাল রাতে তাদের একটা ভয়ঙ্কর মিশন ছিল, চোখ মুখে আর শরীর জুড়ে তার ছাপটাও স্পষ্ট। কিন্তু আজ নতুন করে এক অবাক করা সত্য জানলো বিন্দু, অর্ণ একজন স্পেশাল কমান্ডো,
যার বুকের নিচে মাথা রেখে শুয়ে থাকা এই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়। সে দেশের গোপন মাটির নিচে কাজ করে, যে কাজের কথা সাধারণ মানুষের কল্পনাতেও আসে না। অথচ বিন্দু শুরুতে কি ভেবেছিল? অর্ণর তীক্ষ্ণ চোখ, কঠিন মুখভঙ্গি আর হুকুমের ঢঙে বলা কথাবার্তা দেখে মনে করত হয়তো কোনো মাফিয়া টাফিয়া হবে। পুলিশের নাম শুনলেই যার পেট খারাপ হয়ে যায়, সে কিনা এখন একজন স্পেশাল কমান্ডোর বুকে লেপ্টে শুয়ে আছে। ভাবতেই কেমন অমসৃণ শিহরণ বয়ে যায় বিন্দুর শরীর জুড়ে। এটা কি বিশ্বাসযোগ্য? এই ছোট্ট মেয়েটার জন্য বাস্তব না স্বপ্ন? দুপুরের দিকে গুমোট আবহাওয়া, বৃষ্টি পড়ছে বাইরে। ঘরের ভেতর বাতিটা আধো আলো ছড়াচ্ছে। সাদির শরীরে জ্বর, সারা শরীর কাঁপছে। বিছানায় নিঃশ্বাস শুয়ে আছে। সাজেদা বেগম ছেলের কথা শুনে সকালেই ছুটে এসেছে, এখন হয়তো রান্নাঘরে আছে। রুহি এই ফাঁকে ধীরে ধীরে রুমে ঢোকে। চোখে উদ্বেগ, হাতে পানির বোতল, ওষুধ আর তোয়ালে। সে চুপচাপ এগিয়ে এসে সাদির কপালে হাত রাখে। কপাল গরম, জ্বর ভয়ানক। রুহির চোখ টলমলো করে ওঠে। সাদিকে এই অবস্থায় দেখে কান্না পাচ্ছে। সে নিঃশব্দে সাদির পাশে বসে। সাদির চোখ জোড়া বন্ধ, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। রুহি চোখের কোণে পানিটুকু মুছে একটা শুভ্র কাপড়ের টুকরো বাটির পানিতে ভিজিয়ে সাদির কপালে রাখলো। চঞ্চল প্রাণবন্ত সাদিকে এমন নেতিয়ে পড়ে থাকতে দেখে না চাইতেও চোখ ভিজে ওঠে। আমার জন্য কাঁদছিস? সাদি কণ্ঠ নিচু, চোখ আধা খোলা। আচমকা সাদির চোখ খোলা দেখে রুহি চমকে ওঠে। তারপর হঠাৎ ফুপিয়ে উঠে বলে, আমার কষ্ট হচ্ছে সাদ ভাই। রুহির এমন সহজ সরল স্বীকারোক্তি শুনে সাদি চোখ বন্ধ করে, যেন একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল। কেন? রুহি মাথা নিচু করে ফেলে। উত্তর দিতে পারে না, ঠোঁট কাঁপে, গলা আটকে আসে। কি উত্তর দিবে সে? কেন কষ্ট হচ্ছে সে নিজেই জানে না, শুধু জানে তার কষ্ট হচ্ছে। বুকের ভিতর অস্থিরতায় খামচে রেখেছে। সাদি ধীরে কণ্ঠে নরম গলায় বলে, তুই কাকে ভয় পাচ্ছিস? কথা বল, হবে না রোগী। রুহি নীরব, চোখ বন্ধ করে ফেলেছে। বুক ধক ধক করছে। অনুভূতির দাপটে তলিয়ে যাচ্ছে সে। বুদ্ধিমান সমৃদ্ধ সাদি যেন অনেক কিছুই বুঝে ফেললো। সাদি কণ্ঠ যেন একটু কেঁপে ওঠে। রুহানি, আমি তোকে ভালোবাসি। তুই কেন বুঝিস না? তোকে ছাড়া আমার চলবে না রে, একদম না। আমি জানি তুই আমাকে ফিল করিস, কিন্তু বুঝতে পারছিস না। স্বীকার করতে কিসের প্রবলেম? কাকে ভয় পাচ্ছিস? কথাগুলো বলতে বলতেই হাঁপিয়ে ওঠে সাদি। জ্বর, মাথা ব্যথা, অসহ্য লাগছে তার। একটা দীর্ঘ নীরবতায় ডুবে যায় ঘরটা। কেবল ঘরের জানালায় বৃষ্টির টপ টপ শব্দ শোনা যায়। রুহি অনেকক্ষণ চুপ থেকে নিচু গলায় বলে, আমার ভয় করে সাদ ভাই। তারপর ভাইয়া যদি না মানে? সাদি এবার মুচকি হাসে। তার উত্তর সে পেয়ে গেছে, যেটা শোনার জন্যে সে বহু বছর ধরে অপেক্ষা করছে। সাদি কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলল, ওকে আমি মানাবো, তুই শুধু আমার পাশে থাক। আমি থাকলে তুই কিসের এত ভয় করিস? রুহি কাপা হাতে সাদির বাড়িয়ে দেওয়া হাতটা ধরে ফেলে। নিজেও অবাক হয় নিজের কাণ্ডে। সাদি শক্ত করে সেই হাত ধরে রাখে। সাদি বুকে একটা প্রশান্তির ঢেউ বয়ে যায়। সে চোখ বন্ধ করে নিচু স্বরে বলল, তুই আমার শক্তি, তুই থাকলে আমি বাঁচি। বাইরে বৃষ্টি তীব্র হচ্ছে। ঘরের ভেতর যেন ভালোবাসা আর ভয়ের টানাপোড়েনে নীরব এক যুদ্ধ চলতে থাকে। তবে সেখানেই জন্ম নিচ্ছে একটি সাহসী সিদ্ধান্ত। সময় কেটে যায়। রুহির হাত এখনো সাদির হাতের মধ্যে। বাইরের বৃষ্টির শব্দ ধীরে ধীরে আরো জোরালো। বাতাসে হালকা ঠান্ডা। রুহির চুল একটু এলোমেলো, চোখের কোণে জল গড়িয়ে পড়ছে। সাদি রুহির চোখের পানি মুছে দিয়ে ফিসফিস করে বলল, এই চোখে জল মারায় না তোকে। এই মায়াবী চোখ শুধু আমার জন্য ভালোবাসা দেখতে চায়। রুহির মুখটা লাল হয়ে গেল। রুহি এলোমেলো দৃষ্টি ফেলে মৃদু গলায় বলল, আমার খুব ভয় করে সাদ ভাই। আমাদের পথ চলা সহজ হবে তো? সাদি হালকা হাসে। রুহির গালে আলতো হাত রেখে বলল, ভয় নেই, আমি আছি তো। রুহি চুপ করে সাদির পাশে বসে থাকে। আমি আছি তো, এটাই যেন তার সমস্ত ভয় দূর হয়ে গেল। রুহি উঠে এক হাতে শুধু ঔষধ লাগিয়ে দেয়, অন্য হাতে পানির বোতল। সাদি ধীরে ধীরে ওষুধটা মুখে দেয়। রুহি পানির বোতল এগিয়ে দেয়।
চোখে চোখ পড়ে যায়। রুহির চোখে হঠাৎ করেই লজ্জা হানা দেয়, যা দেখে সাদি নিঃশব্দে হাসলো। সাদি ওষুধ খেয়ে নিচু গলায় বলল, ধন্যবাদ হাঁপানো রোগী, এ যাত্রায় বাঁচিয়ে নিলে আমাকে। রুহির ঠোঁটে হালকা কাপা হাসি গলা ধরে আসে। সাদি হঠাৎ রুহির হাত ধরে। ভালো হয়ে উঠুন সাদ ভাই, আপনি অসুস্থ থাকলে আমার নিজেরই দম বন্ধ লাগে। সাদি হঠাৎ রুহির হাত ধরে, নিজের বুকের ওপর রাখে। চমকে উঠল রুহি। সাদির চোখে মৃদু অভিমান আর ভরসার ঝিলিক। এই দম বন্ধ লাগাটা ভালোবাসার নাম রে হাঁপানো রোগী। তুই যতই চাপা রাখিস আমি বুঝি, আমি খুব ভালো বুঝি। রুহি চোখ সরিয়ে নিতে চায়, পারে না। হাতটা সরাতে চায়, তাও পারে না। আশ্চর্য এক প্রশান্তি তার চোখে, যেন ভয় কিছুটা হলেও কমে গেছে আজ, কিন্তু লজ্জা যেন দ্বিগুণ বেড়ে গেল। কি আশ্চর্য, হঠাৎ এত লজ্জা কেন উদয় হলো? রুহি হাত ছাড়িয়ে উঠে পড়ে, দরজার দিকে যায়। আবার থমকে দাঁড়ায়, পেছন ফিরে তাকায়। চোখে মিশে আছে হাজারো কথা, কিন্তু ঠোঁটে কিচ্ছু নেই। সাদি আগে থেকেই তাকিয়েছিল, হালকা কাপা গলায় বলল। রুহানি। রুহি থামে, কিছু না বলেই ছুটে পালিয়ে যায়। সাদি তাকিয়ে থাকে দরজার দিকে, চোখে অদ্ভুত এক নিশ্চিন্ত প্রশান্তি, যেন তার রুহি এবার আসতেই চাইছে পুরোপুরি। একদিন ঠিক আসবে। আকাশ যেন ফেটে পড়েছে, বৃষ্টি নামছে, থামার নামই যেন নিচ্ছে না, যেন কারো জমে থাকা কান্নার মতো। বৃষ্টির হঠাৎ মনে পড়ে সকালে স্কুল ড্রেস ধুয়ে ছাদে দিয়েছিল। বৃষ্টি তড়িঘড়ি করে ছুট লাগালো ছাদে। তার সাদা সালোয়ারে ছিটে ছিটে জল পড়ছে। হাতের ভাঁজে চিপা গলা দিয়ে ভেজা কাপড় ধরেছে সে। সিঁড়ির কাছে পৌঁছে হঠাৎই ভিজে পা পিছলে মুখ থুবড়ে পড়ে। এক বিকট ধাক্কা, সিঁড়ির নিচে ছিটকে পড়ে যায় সে। জামা কাদা মেখে গেছে, মাথার পেছনটা ঠেকেছে সিঁড়ির শেষ সিমেন্টে। বৃষ্টির চিৎকার শুনে নিচের রুম থেকে দৌড়ে আসে মেহেদি। রান্নাঘর থেকে ছুটে আসে মা এবং চাচি। মেহেদি এসে দেখে বৃষ্টি মেঝেতে বসে কাঁদছে আর কাতরাচ্ছে। বৃষ্টির বা পা ফুলে উঠছে, ঠোঁট কামড়ে ব্যথা চেপে রেখেছে সে। মেহেদি বৃষ্টির পা নেড়ে চেড়ে বলল। বলে কি করে? বৃষ্টি মা অস্থির কণ্ঠে বলেন। বৃষ্টি মা আমার, বললি কি করে? কোথায় ব্যথা পেয়েছিস মা? বৃষ্টি কাঁদে, কিছু বলার অবস্থায় নেই সে। মেহেদি কিছু না বলে নিচু হয়, ধপ করে বৃষ্টিকে তুলে নেয় কোলে। তীব্র ব্যথার মাঝেও বৃষ্টির চমকে ওঠা চোখ তাকিয়ে থাকে মেহেদির মুখের পাশে, খুব কাছ থেকে। কোনো কথা নেই দুজনের মধ্যে, শুধু ভেজা কাপড়ের গন্ধ, নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যাচ্ছে। বৃষ্টির মাথা একপাশে হেলে পড়ে মেহেদির বুকের দিকে। সে চুপ, চোখ বন্ধ করে রাখে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে শুধু, আর মাঝে মাঝে একটা শ্বাস ফেলে। মেহেদি বৃষ্টিকে কোলে নিয়ে দরজার দিকে হাঁটছে। পাগুলো যেন নিজে থেকে চলতে চাইছে না। সে জানে না এখন কি হচ্ছে তার ভিতরে, শুধু এটুকু বোঝে ব্যথায় কাতর মেয়েটাকে এভাবে ফেলে রাখতে পারেনি। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে বৃষ্টির মা আর বৃষ্টির চাচি। চারদিকে সাদা আলো, নিঃশব্দ করিডোর। পাশে বসে আছে দুজন। বৃষ্টির পায়ে মোটা ব্যান্ডেজ, বৃষ্টির বা পাটা মচকে গিয়েছে এবং একটা আঙ্গুল ভেঙে গেছে। বৃষ্টির চোখে জল শুকিয়ে গেছে, কিন্তু মুখের রেখায় চাপা ব্যথা। মেহেদি তার পাশে বসে আছে নিঃশব্দে, হাত নাড়ায় না, কথা বলে না, কেবল মাঝে মাঝে চোখ চলে যায় বৃষ্টির পায়ের দিকটায়। হঠাৎ মেহেদির বুকটা ধক করে ওঠে। বৃষ্টির চোখে এক অদ্ভুত নরম দৃষ্টি ধরা পড়ে, কিন্তু সে কিছুই বলে না। বৃষ্টি চুপচাপ কাতর চোখে পাশের দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। দুজনের মাঝখানে শূন্যতা, কিন্তু সেটা যেন ভরাট হয়ে আছে একটা অনুভব দিয়ে। কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের শব্দ আর পায়ে টান দেওয়া বৃষ্টির আলতো নড়াচড়া, যেটা মুহূর্তেই মেহেদিকে সচেতন করে তোলে। হাসপাতালের সমস্ত ফর্মালিটি শেষ করে বৃষ্টিকে হুইল চেয়ারে বসানো হয়েছে। বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি। বৃষ্টির চোখ দুটি ঝাপসা, ক্লান্ত।
মেহেদি দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, কিছু বলতে চায় কিন্তু মুখ খোলে না। বৃষ্টিও চুপ, কেবল একবার তাকিয়ে দেখে তাকে। মেহেদি হুইল চেয়ারটিতে ঠেলে বৃষ্টিকে নিয়ে হাসপাতাল থেকে বাহিরে আসে। গাড়ির কাছে আসতেই মেহেদি বৃষ্টিকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দিল। বৃষ্টি ভেজা চোখ বন্ধ, মেহেদি এক পলক তাকালো। সেই চাহনি অনেক কথা বলে দেয়, কিন্তু কেউই তা বোঝাতে চায় না, কারণ এই সম্পর্ক এখনো নামহীন। স্বীকার না করলেই যেন নিরাপদ। গাড়িটা বাড়ির সামনে থামলো। কোনো অনুমতি ছাড়াই বৃষ্টিকে পুনরায় কোলে তুলে নিল মেহেদি। পেছনে রিপোর্ট ফাইল নিয়ে এগিয়ে গেল দুই জা। বৃষ্টিকে আস্তে বিছানায় শুইয়ে দিয়ে মেহেদি বলল, রেস্ট কর, আমি এখানেই আছি। ওয়াশরুমে যেতে হলে আমাকে ডাক দিস। বৃষ্টি কিছু বলল না, চোখ বন্ধ করে শুয়ে রইল। মেহেদি এক পলক তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। রোদটা তখন মাথার উপর এসে দাঁড়িয়েছে। জুম্মার দিন, চারপাশে এক প্রশান্ত দুপুরের ছায়া। তপ্ত রোদের সোনালি আলো চোখে মুখে পড়তেই বিন্দু ঢুলু ঢুলু চোখ খুলে তাকালো। অর্ণর বুকের মধ্যে হাঁসফাঁস করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছে বুঝতেই পারেনি। অর্ণর কথা স্মরণে আসতেই তড়িৎ বেগে উঠে বসলো। বিছানা ফাঁকা, অর্ণ হয়তো রুমে নেই। চারদিকে উজ্জ্বল আলো দেখে ললাটে ভাঁজ পড়ে বিন্দুর। দেখে মনে হচ্ছে বেলা অনেক হয়েছে। দৃষ্টি দেওয়ালের বড় ঘড়ির দিকে পড়তেই চক্ষু চরক গাছ বিন্দুর। 12:30। মাথায় হাত বিন্দুর। এতটা সময় ঘুমিয়েছে সে? ঘুমাবি না বলছি রে, অথচ আমাকেই পেছনে ফেলে ঘুমিয়ে পড়লে। আমার থেকে বেশি ঘুমালে তো তুমি। হঠাৎ অর্ণর উপস্থিতিতে চমকালো বিন্দু। অর্ণ দাঁড়িয়ে আছে সামনে, তার পরনে সাদা খাঁটি তুলার পাঞ্জাবি, যার হাতার কিনারায় সূক্ষ্ম সোনালী কারুকাজ, কোমরে একটা হালকা বাদামি কোটি। বেশভূষা যেন রাজকীয় ভাব। মাথায় সাদা টুপি ছোট ছোট চাপ দাড়ির সাথে সুন্দর করে মানিয়ে গেছে। চোখে সূর্যের আলো পড়ায় ঝলসে উঠছে সেই চাপা দৃঢ়তা। অর্ণর এমন বেশভূষা এই প্রথম দেখলো মেয়েটি। না চাইতেও মুগ্ধ হলো। অর্ণর কথাই লজ্জা পেল। ইস, কখন যে ঘুমিয়ে গেল। অর্ণর দৃষ্টিতে বিন্দুর দৃষ্টি মিলতেই দুম করে বিন্দু মাথা নুইয়ে ফেলল। অর্ণর ধূসর চোখে চোখ রাখার সাধ্য নেই তার, না আছে সাহস। বিছানার একপাশে ঘুম ঘুম চোখে বসে রইল বিন্দু। কালো ওড়নাটা মাথায় টেনে নিল সে। ভেতরে ভেতরে কাঁপছে, কিন্তু বাহিরটা যতটা সম্ভব নির্লিপ্ত রাখার চেষ্টা করছে। গাল ভরা শিশু সুলভ লাজ, চোখে ঘুম আর অজানা শঙ্কার ছায়া। হঠাৎ সামনে এসে দাঁড়ালো অর্ণ। সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি পরা মানুষটার মুখটা যেমন গম্ভীর, তেমনি এক ধরনের প্রশান্তি ছড়িয়ে আছে তাতে। অর্ণকে নিকটে উপস্থিতি অনুভব করতেই আর চোখে তাকায় বিন্দু। অর্ণ এক পা এগিয়ে এলো। কোনো অনুমতি বাক্যের শব্দ ছাড়াই তিনি নরম হাতে বিন্দুর মুখটা হাতের আঁচলাই তুলে মেয়েটির কপালে ঠোঁট ছুঁইয়ে দিল। চুমুটা খুব জোরে ছিল না, কিন্তু প্রগাঢ় ছিল। বিস্ময়ে বিন্দুর চোখ বড় বড় হয়ে উঠল। মুহূর্তটা যেন স্বপ্নের মতো লাগলো তার কাছে। সে কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো অর্ণর দিকে। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। ঘরটা মুহূর্তেই নিঃশব্দে ঢেকে গেল, কিন্তু এবার নিঃশব্দটাও যেন কথা বলে। তাদের দুজনের মাঝের নিষিদ্ধ অথচ নিবিড় এক বন্ধনের ভাষায়। অর্ণ বিন্দুর কপাল থেকে ঠোঁট সরিয়ে শান্ত গলায় শুধায়, গোসল শেষে সালাত আদায় করো, আমি মসজিদে যাচ্ছি। বিন্দু নিঃশ্বাস আটকে বসে থাকে। ঠোঁট কাঁপে, কিন্তু কিছু বলতে পারে না। অর্ণ আর তাকায় না। পেছন ঘুরে শান্ত অথচ দৃঢ় পায়ে বেরিয়ে যায় রুম থেকে। পেছনে রয়ে যায় বিছানায় বসা এক অন্যমনস্ক মেয়ে, যার কপালে আজ শব্দহীন স্বীকারোক্তি পড়ে গেছে। বিছানার মধ্যেখানে বিমূঢ় হয়ে বসে আছে বিন্দু। তার শরীরের নড়াচড়া থেমে গেছে, চোখ স্থির। তার গায়ে বিছানায় সাদা চাদর জড়িয়ে, মাথায় হালকা টানা কালো ওড়না। তবুও মনে হয় এই মুহূর্তে সে যেন একেবারে উন্মুক্ত। অর্ণের চোখের সামনে নয়, তার স্পর্শের তলায়। শুধু এক চুমুক, নরম ধীর আর গাঢ় কপালের ওপর। কিন্তু সেইটুকুই যেন শব্দহীন এক দুর্বোধ্য ভাষা হয়ে ছড়িয়ে পড়েছে তার সারা শরীরে। তারপর সেই চিরচেনা কণ্ঠ, শান্ত অথচ কঠিন ছায়ায় ঢাকা গলা, শুধু শান্ত গলায় বলেছে, গোসল শেষে সালাত আদায় করো, আমি মসজিদে যাচ্ছি।
শব্দগুলো খুব সাধারণ, তবুও বিন্দুর কানের ভেতর দিয়ে বুকের ভেতর গিয়ে বাজে এক অদ্ভুত সুরে। অর্ণ একবারও পিছনে তাকায় না, শীতল দৃঢ় অথচ নির্লিপ্ত পায়ে বেরিয়ে যায়। একবারও তাকিয়ে দেখেনি সে ঠিক কতটা থেমে গেছে বিন্দু। তবুও তার প্রতিটি পদক্ষেপ যেন রুমের ভিতরে রয়ে যায়। তার পায়ের শব্দ মিলিয়ে গেলেও তার উপস্থিতি রয়ে যায় কপালের এক বিন্দু জায়গায়, যেখানে ঠোঁটের ছোঁয়া পড়েছিল। বিন্দুর ঠোঁট কেঁপে ওঠে। নিজেকে আজ অদ্ভুত লাগছে ওর। একদিকে লজ্জা, আরেকদিকে অবাক খেয়ে এক আরাম। মনে হচ্ছে অর্ণ শুধু ছুঁয়ে যায়নি, সে কিছু রেখে গেছে, একটা অধিকার, একটা দায়িত্ব, না হয় একটা শিকল। ওই কোমল ছোঁয়ায় শ্বাস আটকে গেছে বিন্দুর। এর আগেও অর্ণ তাকে স্পর্শ করেছে, এর থেকেও গভীর গাঢ় স্পর্শ। কই তখন তো এমন অদ্ভুত অনুভূতি ফিল করেনি। বিন্দু ধীরে ধীরে হাত তুলে কপাল ছুঁয়ে দেখে নিঃশব্দে। না, কিছু নেই ওখানে, কোনো চিহ্ন, কোনো চুমুর গরম ভাব। তবু ওর বুক বলে এই চুমুটা ছিল না কোনো আদর, ছিল না বকুনি, শেষে মায়া ভরা সান্ত্বনা। এটা ছিল কিছু একটার ঘোষণা, একটা অধিকার, একটা সীমা টেনে দেওয়া দাগ, যার ভেতরে এখন বন্দি বিন্দু। কিন্তু অদ্ভুত ভাবে এই বন্দিত্বে তার ভয় লাগছে না, বরং একটু নিরাপত্তা, একটু আশ্রয়ও যেন আছে। সে জানে না এটা ভালোবাসা নাকি শাসন। সে এটাও বোঝে না অর্ণর চোখে আজ ঠিক কি ছিল। কিন্তু সে বুঝতে পারছে আজ একটা কিছু বদলে গেছে। হয়তো নিজেই আর নিজের মতো নেই সে। কপালে অর্ণর চুমু পড়া সেই স্থানটুকুতে জমে থাকে এক অপার্থিব মায়া, যা ভাষায় বলা যায় না, শুধু অনুভব করা যায়। ফুল। হঠাৎ দরজায় করাঘাত হলো, আর রুহির কণ্ঠস্বর শোনা গেল। মেয়েটি হকচকিয়ে দাঁড়িয়ে গেল। ওপাশ থেকে এখনো রুহির ডাক গুঞ্জরিত হচ্ছিল। বিন্দু চুপচাপ দীর্ঘশ্বাস ফেলে, গোপনে নিজেকে সামলে নিল। হঠাৎ কি যেন হলো কে জানে। সে গিয়ে দরজাটা খুলে দিল। দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে রুহি, কোমরে হাত দিয়ে ছোট ছোট চোখে বিন্দুকে দেখছে নিরীক্ষার মতো দৃষ্টি। বিন্দুর বুকটা অস্বস্তিতে ভরে উঠল। লজ্জায় চোখ নামিয়ে বলল, আমার টেরার মতো, অমন টেরার মতো তাকিয়ে আছিস কেন? রুহি প্রুদয় জোড়া একত্রিত করে বলল, স্বামী মানিস না করে 1 মাস না খেয়ে মনোব্রত রাখলি, আবার সেই স্বামী আসতে না আসতে তার বুকে চিপকে রইলি কেমনে কি বইন? রুহির কথায় বিন্দু অপ্রস্তুত হয়ে পড়ে। স্বামী শব্দটা আবারও বুকের ভিতর কাঁপন তোলে বিন্দুর। তবু লজ্জা সামলাতে সে চোখে মুখে বিরক্ত ভাব টেনে রুহিকে এড়িয়ে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, শর্ত যত বাজে কথা। অমনি বাজে কথা হয়ে গেল। সত্যি কথা শুনতে এখন গায়ে লাগছে। সবই বুঝি আমি। বিন্দুর পেছনে পেছনে হাঁটতে হাঁটতে বলে ওঠে রুহি। বিন্দু রুহিকে এড়িয়ে হাঁটে রান্নাঘরের দিকে, যেন রুহির বেফাস কথার হাত থেকে বাঁচতে চাইছে সে। বিন্দু হেঁটে গিয়ে সোজা ঢুকলো কিচেনে। পেটের মধ্যে খিদেই কেমন গুড় গুড় করছে। বিন্দু রান্নাঘরে ঢুকতেই ঝুমা বলে ওঠে, ঘুম কেমন হইল আপা? কথাটা শেষ করে ঝুমা পুনরায় বলে ওঠে, তুমি এই বাড়ির ভাইজানের বউ হয়েছো, এতে আমি মহা খুশি হয়েছি জানো। তোমাকে বড্ড মানিয়েছে ভাইজানের সাথে। একজন আগুন, অন্যজন পানি। তুমি পারবে ভাইজানকে গলিয়ে ফেলতে। রুহি কথার মধ্যে বাহাত ঢুকিয়ে বলে ওঠে, গলবে কি ঝুমা আপু? আমার ভাই তো অলরেডি গলেই বসে আছে। বউকে একদম চোখে হারায় দেখছো। এসে কিভাবে সবার সামনে রুমে ডাকলো। কি ভাবু পাতা। দুজনের কণ্ঠস্বরে দুষ্টু মুখে মিটি মিটি হাসি। বিন্দু পারে না মাটি ফাঁক করে ঢুকে যেতে। কি লজ্জায় না পড়েছে সে। সে মনে মনে অর্ণকে বকতে লাগলো। লোকটা আসলেই নির্লজ্জ। কতবার বলল সে ঘুমাবে না, জোর করে আটকে রাখলো মায়ের সামনে। কতটা লজ্জায় ফেলে দিল বজ্জাত লোকটা। মীরা রান্নার ফাঁকে এক পলক তাকালেন মেয়ের লাজুক মুখশ্রীর পানে, তারপরে শীতল গলায় বলেন, খিদে পেয়েছে? বিন্দু মাথা নুইয়ে সম্মতি দিল। খিদে লাগারই কথা। সেই 7টা সাড়ে 7টার দিকে 2টো রুটি খেয়েছিল। তারপর অর্ণ আসলো সাদিকে নিয়ে, সবাই ব্যস্ত হয়ে পড়ল। তারপর ঘুম। খাওয়ার আর সময় হলো কই। মীরা তরকারি নামিয়ে রাখতে রাখতে বলল, ঝুমা, ওকে খাবার দে। ব্যস্ত হাতে কাজ করতে করতে তিনি ফের বিন্দুকে উদ্দেশ্য করে বলেন,
এখন হালকা পাতলা কিছু খেয়ে গোসল করে নামাজ পড়ে না, ডাইনিং টেবিলে এসো। বিন্দু মাথা নেড়ে চলে গেল। রুহি দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবুতে লবণ মাখিয়ে খাচ্ছে। ভদ্র মহিলা ললাটে ভাঁজ করে রুহির পানে তাকিয়ে গম্ভীর গলায় বলল, দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কি আলাদা করে বলতে হবে? আজকে যেন নামাজ মিস না যায়। নামাজে বড্ড আলসেমি তোমার। বোনকে দেখেও তো শিখতে পারো নাকি? রুহি মায়ের বকুনি খেয়ে সুরসুর করে বেরিয়ে গেল। শেখ বাড়ির ডাইনিং টেবিল ভর্তি শুক্রবার দুপুরের বিশেষ আয়োজন। লাল শালু বিছানো টেবিলের উপর ধোয়া ওঠা ভাত, গরুর মাংস, ডাল, বেগুনি ভাজা, আরো বাহারি রকম আইটেম আর ঘি চুখানো পোলাওয়ের গন্ধে ভরে আছে পুরো ঘরটা। আজকে বোধহয় আয়োজনটা একটু বেশি হবে, নাই বা কেন। শেখ বাড়ির ছেলে যে আজ উপস্থিত, রয়েছে তার পছন্দের সর্ষে ইলিশ কষা মাংস। বিন্দু জোহরের নামাজ পড়ে ডাইনিং টেবিলে আসে। পুরুষরা এখনো মসজিদ থেকে আসেনি। হঠাৎ বিন্দুর চোখ গেল সদর দরজা পেরিয়ে আসা অর্ণর দিকে। মাথায় টুপি খুলে পকেটে গুজতে গুজতে হেঁটে আসছে। মুখটা শান্ত অথচ গম্ভীর, হাঁটার স্টাইল ব্যস্ত, দৃঢ় পদক্ষেপ। বিন্দু অর্ণকে দেখেই কেটে পড়ল। দেখলে কিনা আবার দামড়া গলায় বলবে। রুমে আসো চড়ুই। সে কোনো রিস্ক নিতে চাইল না, তাই মানে মানে রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সবাই ডাইনিং টেবিলে এসে বসলো। ডাইনিং টেবিলের চেয়ারে সাদিও বসে আছে। ধবধবে সাদা পাঞ্জাবিতে বাঁ হাতটা ফোলানো, হালকা ব্যান্ডেজ করা, কিন্তু চোখে মুখে জ্বরের ছাপ প্রায় নেই। অর্ণ এবং সাজ্জাদ রেজা আগে থেকেই বসেছিল। রুহি এসে সাদির পাশের চেয়ারে বসতে বসতে এক পলক তাকালো সাদির দিকে। সাদি তাকিয়েই ছিল। চোখাচোখি হতেই সাদি চোখ মারল। অমনি হোঁচট খেলো মেয়েটি। থতমত খেয়ে চোখ সরিয়ে নিল। কি সাংঘাতিক! প্রেম শুরু হতে না হতেই প্রেমিকের আচরণ শুরু হয়ে গেছে। মীরা সবাইকে খাবার বেড়ে দিতে দিতে খেয়াল করলো বিন্দু নেই। ভদ্র মহিলা ললাটে ভাঁজ করে আশেপাশে তাকালো মেয়েটিকে তো একটু আগেও এখানে দেখলো। তিনি ডাকার আগেই হঠাৎ অর্ণ হুকুমের সুরে ডাকলো, চড়ুই খেতে বসো এসে। বিন্দু কিচেনের মেঝেতে বসে সালাদের জন্য ছোমার সাথে পেঁয়াজ কুচি করে দিচ্ছিল। আকস্মিক অর্ণর গম্ভীর কণ্ঠে চমকে উঠল সে। লোকটা কি বুঝে গেল সে এখানে আছে? মীরা এদিক ওদিক তাকিয়ে প্রকুচকে বললেন, বিন্দু, ওকে তুমি কোথায় দেখেছো? হাত ধুতে ধুতে অর্ণ প্রকুচকে ঠোঁটের করে সামান্য এক চাপা হেসে শুধালো, আপনার মেয়ে এখন লুকোচুরি খেলছে আমার সাথে। কি দুর্ভাগ্য বলুন, ছানাপোনার সাথে লুকোচুরি খেলার বয়সে বাচ্চা বউয়ের সাথে খেলতে হচ্ছে। তার গলার সুরে ছিল একরাশ হতাশা, ক্লান্ত এক রোম্যান্স, যেন মনের গোপন কোণ থেকে বেরিয়ে আসা চিরচেনা কোনো খেদ। অর্ণর মুখে এমন ঠাট্টার সুরে লুকানো হৃদয়ের কথা শুনে ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো। মীরা থতমত খেলেন। অর্ণ সচরাচর এমন ঠোটকাটা কথা বলে না। অর্ণ এমন কথা শুনে তাই সবাই একটু অবাক হলো। রান্নাঘরে কান খাড়া করে আড়ি পাতা বিন্দু হতবাক হলো। ভদ্র মহিলা থমথমে গলায় বলেন, তুমি জানো না ও বাচ্চা? বাচ্চা মেয়েকে বিয়ে করেছো কেন? অ্যাডাল্ট মেয়ে বিয়ে করতে পারতে। অর্ণ ঠোঁট বাঁকিয়ে বাঁকা হাসলো। শাশুড়ি মা, কি দেখে বিয়ে করেছি এই কথা তো জামাই হয়ে আপনাকে বলা একটু ঝুঁকির। খুব ইন্টারনাল ব্যাপার। সবাই সমুদ্র পছন্দ করে ঠিকই, কিন্তু গা ভাষায় কয়জন? আমি ভেসেছি নদীতে, শান্ত স্রোতহীন অথচ গভীর। আপনার মেয়ে না হলে বলতাম আসলে কি দেখে কোথায় ডুবে গেছি। অর্ণর ঠোঁট কাটা দুষ্টু ইঙ্গিতপূর্ণ সংলাপে শাশুড়িমা সম্বোধনে চোখ বড় বড় করেন সকলে। ভদ্র মহিলা অপ্রস্তুত হয়ে পড়ে। সেই মুহূর্তে পাশে বসা সাজ্জাদ রেজা একরকম জমে যান। মুখে কিছু বলেন না, শুধু চশমার ফ্রেমটা একটু সামলে নেন, যেন হঠাৎ কিছুর ওজন বুঝে গেছেন। তার চোখে এক ধরনের স্তব্ধতা, ক্ষীণ অস্বস্তি, আবার কিছুটা বিস্ময়ের মিশেল, যেমনটা একজন মানুষ অনুভব করে যখন একটা চেনা সম্পর্ক হঠাৎ অদ্ভুত নতুন রূপে ধরা দেয়। অন্যদিকে মীরা কঠিন মুখের খোলসে নিজেকে লুকিয়ে রাখলেও অর্ণর সেই বাক্যগুলো শরীরের কোথাও গিয়ে গেঁথে বসে। মীরা সোজা হয়ে দাঁড়িয়ে রইল, গলায় চাপা এক শক্তি এনে ঠান্ডা মুখে পরিবেশ পর্যবেক্ষণ করতে থাকে। অর্ণর দিকে সে আর তাকায় না। এই ছেলেটি বেশ সাংঘাতিক,
যেটা সে বহু আগে থেকে হাড়ে হাড়ে টের পাচ্ছে। সাজ্জাদ রেজার চোখেও সে আর পড়ে না, নিজেকে এমন ভাবে গুছিয়ে ফেলে যেন কিছুই তার গায়ে লাগেনি, তবু ভেতরে ভেতরে আগুনে পড়তে থাকে নিঃশব্দে। সাদি মুখ টিপে হাসলো। রুহি মাথা চুলকে অর্ণর কথা বোঝার চেষ্টায় আছে। ডাইনিং রুমটা হঠাৎ ঝিমিয়ে পড়ে যেন। সাদি আর চোখে তাকায় রুহির ভাবুক মুখের দিকে। সে আস্তে করে মেয়েটির কানের কাছে গিয়ে বলে, এসব ভেবে মাথা খারাপ করিস না হাঁপানো রোগী, এসব অ্যাডাল্ট কথা, তুই বুঝবি না। রুহির কপাল কুঁচকে আসে। অ্যাডাল্ট ঠিক আছে, তাই বলে সে বুঝবে না? সে কি ছোট? ওইদিকে অর্ণর মুখে শাশুড়ি মা সম্বোধন শুনে বিন্দুর চোখ ছানা বড়া। হতবাক হয়ে দাঁড়িয়ে রইল কেমন। অর্ণর কথার আগা মাথা না বুঝলেও অর্ণ যে ঠোঁটকাটা কথা বলেছে সাজ্জাদ রেজার থতমত মুখটা দেখলেই বোঝা যায়। নিস্তব্ধ ভেঙে গেলে হঠাৎ অর্ণের গম্ভীর কণ্ঠে। চড়ুই। অর্ণর শীতল ডাক যেন বিন্দুর রগরগে ঘুম থেকে জাগিয়ে দেয়। বুকের ভেতরটা ধুকপুক করে লাফাতে শুরু করে। একটা অদ্ভুত সারা মেঘলা ভাব তার মনকে ভাসিয়ে নিয়ে যায়। সে ভালো করেই জানে অর্ণ তার উপস্থিতি বুঝে ফেলেছে। এই অনুভূতিটা একবার হৃদয়ে একটা চুমুক দেয়। শরীরটা হঠাৎ ছোট্ট হয়ে যায়। পা দুটো যেন নিচে থেকে গুটি গুটি করে চলতে শুরু করে। বিন্দু মায়ের কণায় কণায় ভোরের মতো সতেজতা নিয়ে ধীরে ধীরে কিচেনের দরজা থেকে বেরিয়ে আসে। তার ছোট ছোট পা মাটিতে মৃদু ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে চলে, যেন প্রতিটি পদক্ষেপে সারা পৃথিবীকে বলে দিচ্ছে সে এখানে আছে। কিন্তু ধীরে ধীরে অর্ণর কাছাকাছি, অর্ণর পাশে থাকা চেয়ারে গুটি গুটি পা দিয়ে সে চুপচাপ বসে পড়ে, যেন পৃথিবীর সব দুশ্চিন্তা মুহূর্তের জন্য হারিয়ে গেছে। চোখ ভরা অনাবৃত উত্তেজনা আর লাজ মেশানো সেই ছোট্ট ক্ষণগুলো মনের ভেতর গভীর সুর তোলে। মীরা মেয়ের প্লেটে ভাত তুলে দিতে দিতে বলল, কিচেনে কি করছিলে? বিন্দু মাথা তুলল না, আনত মাথায় বিনবিনে গলায় বলল, সালাদের পেঁয়াজ কুচি করছিলাম। আপনাকে কোনো কাজ করতে নিষেধ করছি না আম্মু, তারপরও কিচেনে কেন গিয়েছেন? সাজ্জাদ রেজার কথার পৃষ্ঠে বিন্দু জবাব দিতে পারল না। সে তো কোনো কাজেই যায়নি, এটা কি করে বলবে? বিন্দু আর চোখে তাকায় অর্ণর দিকে। লোকটা এক মনে খেয়েই চলেছে। সাজেদা বেগম নামাজ পড়ে ডাইনিং টেবিলের সামনে আসলেন। সারফারাজ আগেই খেয়ে গেমস খেলছে। তিনি ছেলের কাছে এগিয়ে এসে বলল, কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? দেখি জ্বরটা কমেছে কিনা। ভদ্র মহিলা ছেলের কপালে হাত রেখে দেখলেন সাদির জ্বরটা অনেকটাই কমছে। সাদি মায়ের হাতে চুমু খেয়ে বলল, আচ্ছা ওকে আম্মু, শুধু শুধু চিন্তা করছ। রুহি মুগ্ধ চোখে দৃশ্যটা দেখছিল। সাদির হাতের ভেতর স্নেহে জড়িয়ে আছে তার মায়ের হাত, শক্ত ভরসার মতো। সাদির বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 5 বছর আগে। তখন থেকেই এই ছেলেটা দুহাত ভরে আগলে রেখেছে তার মা আর ছোট ভাইকে। রুহি শুনেছে যে ছেলে নিজের মায়ের প্রতি দায়িত্বশীল তাকে নিয়ে মেয়েরা নির্ভর করতে পারে। সে কখনো নিজের স্ত্রীকেও অবহেলা করতে শেখে না। স্ত্রী, নিজের ভাবনায় নিজেই চমকে উঠল রুহি। স্ত্রী শব্দটা মাথার ভেতর বেজে উঠতেই থমকে যায় সে। সে সাদির বউ হবে? ভাবনাটা তীব্র একটা লজ্জায় ভরিয়ে দেয় রুহিকে। গাল টিপ টিপ করে লাল হতে থাকে। প্রেমটাই তো ঠিকঠাক শুরু হলো না, এর মধ্যে বিয়ে! অজান্তেই মনটা ধক করে ওঠে। কিন্তু চোখে মুখে জেগে থাকে এক ধরনের মায়া, এক রাস স্বপ্ন আর একটু ভয়। এমন লাল নীল হচ্ছিস কেন? সত্যি করে বলতো হাঁপানো টুকি, আমাকে নিয়ে ভাবছিস তাই না? আচমকা সাদির কথা শুনে থতমত খেল রুহি। রুহি লজ্জা চাপা দিয়ে চোখ রাঙিয়ে তাকালো সাদির দিকে। কিছু কড়া কথা শুনিয়ে দেবার আগেই মীরা বলল, সাদি, তুমি তো গুলিবিদ্ধ ছিলে, এত তাড়াতাড়ি ছেড়ে দিল? আর বাসায় কিভাবে? সেনাবাহিনীর তো ইনজুরি হলে সাধারণত হসপিটালে পর্যবেক্ষণে রাখা হয়, তাই না? মীরার কণ্ঠে বিস্ময়ের সাথে চিন্তার ছায়া। এক মুহূর্ত নীরবতা নেমে আসে। সাদি কিছু বলতে যাবে তার আগেই অর্ণ খেতে খেতে ঠান্ডা গলায় বলে, গুলিটা পাশ ঘেঁষে বেরিয়ে গেছে। স্কিনে কিছুটা এফেক্ট পড়েছে, তবে গভীর ক্ষত হয়নি। হাড় বা কোনো অর্গানে আঘাত লাগেনি। সিএমএইচে প্রাইমারি ট্রিটমেন্ট হয়েছে, এক্স রে আর ড্রেসিং করে ছেড়ে দিয়েছে। মীরা একটু অবিশ্বাসী চোখে তাকায়, শান্ত গলায় বলে, তবুও বুলেট শট খেয়েছে। এই অবস্থায় তো
অন্তত কিছুদিন হসপিটালে অবজারভেশনে রাখতে পারতো, তাই না? অর্ণ এবার মীরার চোখে চোখ রাখে, স্বর গম্ভীর কিন্তু স্থির। সাধারণত রাখে, তবে সব কেস এরকম হয় না। আমি ডিউটি মেডিকেল অফিসারের সঙ্গে কথা বলে ওকে হোম কেয়ারের অনুমতি এনেছি। শারীরিক ইনজুরি ততটা গুরুতর না হলেও মানসিকভাবে সাথী ভেঙে পড়ছিল। জ্বরটা শারীরিকের চেয়ে মানসিক ট্রমা থেকেই বেশি ছিল। আমি চাইনি ও একা হাসপাতালে পড়ে থাকুক। আমার অধীনে থাকলে দ্রুত রিকভার করবে, এই সিদ্ধান্ত নিয়েছি আমি। আমার অধস্তন অফিসার, আমার সিদ্ধান্ত, আমার দায়িত্ব। মীরা আর কিছু বলল না। রুহি কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলে উঠল, আচ্ছা ভাইয়া, একটা কথা বলি, অনেক দিন ধরেই মাথা ঘুরছে। সাদি ভ্রুকুচকে তাকিয়ে বলল,